সালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। হ্যাঁ, ভুল দেখেননি এই এপিসোডের থাম্বনেল ও টাইটেল। দিল্লি বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আজ 11ই নভেম্বর গ্রেপ্তার হয়েছে দুই বাংলাদেশি সন্ত্রাসী। কোথায় ও কিভাবে গ্রেপ্তার, আর এই গ্রেপ্তারের অভিঘাত কেমন পড়েছে বাংলাদেশে এবং ভবিষ্যতে পড়বে, বলবো সে কথা। প্রিয় দর্শক, আপনারা জানেন গতকাল 10 নভেম্বর সন্ধে 6:52 দিল্লির রেড ফোর্ট বা লালকেল্লা মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের কাছে একটি হুন্ডাই i20 গাড়িতে বিশাল বিস্ফোরণ ঘটে। এই খবর আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। বিস্ফোরণে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী 13 জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, আহত হয়েছে বেশ কিছু, তাদের মধ্যে মারাত্মক আহত বেশ কয়েকজন। সুতরাং মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। প্রাপ্ত তথ্য অনুযায়ী মোট 3 জন আরোহী ওই i20 গাড়িতে চেপে পার্কিং লটে আসেন দুপুরবেলা, দুপুর 3:19। সেখান থেকে 6:48 পর্যন্ত প্রায় 3.5 ঘন্টা গাড়িটি সেখানে ছিল। গাড়িতে 3 জন আরোহীর 2 জন সঙ্গী নেমে যান। গাড়িতে একা বসেছিল একজন। যিনি বসেছিলেন তার নাম ডাক্তার উমর মোহাম্মদ। তিনি ডেটোনেটর দিয়ে বিস্ফোরণ ঘটান, নাকি তার সঙ্গী 2 জন দূর থেকে রিমোট কন্ট্রোল টিপে বিস্ফোরণ ঘটায়, সেটা দিল্লি পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো এখনো ঠিক বুঝতে পারেনি। ফরেনসিক তদন্ত চলছে। প্রধান অভিযুক্ত হচ্ছেন ডাক্তার উমর মোহাম্মদ, তিনি নিহত। তিনি ছাড়া আরো 9 জনকে কাশ্মীর, হরিয়ানার ফরিদাবাদ ও গুরুগ্রাম থেকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ফরিদাবাদের ডাক্তার শাহিন সাইদ নামে এক মহিলা চিকিৎসক আছেন। তিনি জেইশ-ই-মোহাম্মদের নারী শাখার নেত্রী। এই সন্ত্রাসী কাণ্ডে পাকিস্তান ভিত্তিক জেইশ-ই-মোহাম্মদ এবং আনসার গাজওয়াতুল হিন্দের জড়িত থাকার প্রমাণ মিলেছে। সুতরাং অপারেশন সিন্দুর পার্ট 2 শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। কারণ ভারতের বুকে সন্ত্রাস সৃষ্টির কাজে যারা ও যে দেশ জড়িত থাকবে তাদের বিরুদ্ধে সামরিক অভিযান হবে, এটাই ভারতের সর্বাধুনিক নীতি। একটি কথা বিশ্বাস হবে না হয়তো অনেকের, তবে আমার মনে প্রথম থেকেই সন্দেহ ছিল এই বিস্ফোরণে বাংলাদেশের সন্ত্রাসীরা জড়িত। কেন আমার এমন সন্দেহ? তার কয়েকটা ভিত্তি আছে, আমি এক এক করে বলবো। বাংলাদেশের বর্তমান সরকারের নীতি হচ্ছে জঙ্গিদের উৎসাহিত করা এবং উৎসাহিত করে ভারতে নাশকতা সৃষ্টি করা। এনসিপি ও জামাতের নেতারা ভারত দখলের হুমকি দিচ্ছেন নিয়মিত এবং সেখানে সন্ত্রাসী ঢুকিয়ে দেওয়ার কথাও চলছে ভারতে। এই হুমকিতে উৎসাহিত বাংলাদেশি জঙ্গিরা ভারতে অ্যাকশনে নামতে উদ্বুদ্ধ হয়েছে। দ্বিতীয় যে ভিত্তিটা, পাকিস্তানের সঙ্গে প্রবল মিত্রতা এখন বাংলাদেশের সরকারের। দুই দেশের সন্ত্রাসবাদীদের পারস্পরিক বোঝাপড়া এখন অত্যন্ত গভীর, আর এই গভীরতার কারণে দুই দেশ দিল্লির বুকে জয়েন্ট অপারেশনে নামবে, এই সম্ভাবনা যথেষ্ট। তৃতীয় কারণ, বাংলাদেশ সন্ত্রাসীদের পুরনো ইতিহাস ঘাটলে দেখা যায় দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক মঞ্চে তাদের ঘোরাফেরা অনেক আগেই ঘটেছে। তারা পাকিস্তান, আফগানিস্তানের সঙ্গে ভারতের কাশ্মীরে অন্যত্র সন্ত্রাসী কাণ্ডে জড়িত থেকেছে। ভারতের কাশ্মীর থেকে তাদেরকে ইতিপূর্বে গ্রেপ্তারও করা হয়েছে বেশ কয়েকজনকে। জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি নেতা আব্দুর রহমান আফগানিস্তানে প্রশিক্ষণ পেয়ে সোভিয়েতের বিরুদ্ধে লড়াইতে অংশ নিয়েছিলেন। আপনাদের যে বাংলাদেশে যে একজন আছেন মানে উপদেষ্টা, তিনি এই একই লড়াইতে, তিনি সোভিয়েতের বিরুদ্ধে লড়াইতে আফগানিস্তানে গিয়েছিলেন বলে খবর আছে। আমি ইতিপূর্বে তার উপরে একটা ভিডিও আমি করেছি।
জেএমবি 2005 সালে একই সঙ্গে বাংলাদেশের 63টি জেলায় মাত্র 7 মিনিটে 459টি বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল। এ খবর হয়তো অনেকেই বলেননি। বাংলাদেশের জেএমবি পাকিস্তানের লস্কর-এ তৈবা এবং জৈশ-ই মোহাম্মদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখে এবং সেই সম্পর্ক এখন ইউনূস সাহেবের কল্যাণে একেবারে ঘনিষ্ঠতর পর্যায়ে পৌঁছেছে। এছাড়াও হুজি বাংলাদেশ, আনসারুল্লাহ বাংলা টিম এবং অন্যান্য সন্ত্রাসী সংগঠন বাংলাদেশের তারা পাকিস্তানি সন্ত্রাসীদের সঙ্গে মিলে ভারতে নাশকতা তৈরি করবে। ভারত সরকারের গোয়েন্দা সংস্থাগুলো এই খবর বেশ কিছুদিন ধরেই দিচ্ছে। আগে বাংলাদেশ থেকে সন্ত্রাসীরা ভারতে নাশকতা করতে আসতো তাদের সংগঠন থেকে কিংবা এবং সংগঠন থেকে ব্যক্তিগত স্তরে। এখন সেইটা বাংলাদেশের সরকার সেই দায়িত্বটা নিয়ে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে ভারতে। বাংলাদেশের কিছু সামাজিক মাধ্যম খবর দিচ্ছে, আমার চতুর্থ এই ধারণা করার কারণটা বলি। তারা বাংলাদেশের কিছু সামাজিক মাধ্যম খবর দিচ্ছে বিস্ফোরণের পর বাংলাদেশ সরকারের উপদেষ্টারা অনেকেই ভারতের আক্রমণের ভয়ে কাঁপতে শুরু করেছে। কেন কাঁপুনি? কারণ ওই যে ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি। কারণ তাদেরও অনেকের সন্দেহ এই বাংলাদেশের উপদেষ্টাদের যে বাংলাদেশের সন্ত্রাসীরা এই ঘটনার সঙ্গে যুক্ত আছেন, কারণ এটা তাদের কাছে খবর আছে। আর ভারত এই বিষয়ে যদি স্থির নিশ্চিত হয় যে বাংলাদেশ সরকারের সৌজন্যে এরা এসছে ভারতে নাশকতা করলো দিল্লিতে, তাহলে ভারত ঝাঁপিয়ে পড়তে দেরি করবে না। সেটাই ভারতের বর্তমান সরকারের বর্তমান নীতি। সুতরাং ভয় তো পাবেনই বাংলাদেশের উপদেষ্টারা, ইউনূস এবং তার চ্যাংব্যাংরা। তারা নিজেদের মধ্যে এমন কথাও বলছেন যে আক্রমণের বাহানা খুঁজছিল ভারত, এবার সেটা পেয়ে গেল। সুতরাং বাংলাদেশের সন্ত্রাসীদের যে দিল্লি বিস্ফোরণে জড়িত না থাকলেও ভারত নাকি তাদেরকে জড়িয়ে নেবে, নিয়ে আক্রমণ শানাবে। এবং সর্বশেষ খবর হলো, আমার কারণ হলো নির্বাচন স্থগিত রাখার চেষ্টায় ইউনূস সরকার চাইছে ভারতের সঙ্গে একটা ছোটখাটো যুদ্ধ বাঁধুক। তাদের মাথায় এইটা নেই যে শেকরা ঠুকঠুক কামারের এক ঘা। এতদিন ধরে ঠুকঠুক করছিল ইউনূস সরকার ভারতের বিরুদ্ধে, ভারত ব্যবস্থা নেয়নি। এইবার ভারত একটা বড় কামারের ঘা মেরে একবারে ঠুকঠুকুনি বন্ধ করে দেবে। এই সব কারণে আমি সন্দেহ করেছিলাম বাংলাদেশের সন্ত্রাসীরাও দিল্লি কাণ্ডে থাকতে পারে। আর আমার ধারণা যে সত্যি সেটা বোঝা গেল ভারতের মেন স্ট্রিম মিডিয়া এখনো এ খবর পায়নি তেমন করে, কারণ দিল্লি পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো এখনো প্রকাশ করেনি এই খবর। আমার সূত্র গোপন কিন্তু নির্ভরযোগ্য, ভুল হওয়ার নয়। কি বলছে আমার গোপন সূত্র? বলছে নিহত জঙ্গি ডাক্তার উমরের সঙ্গে আর যে দুজন ছিল তারা বিস্ফোরণের অনেক আগেই গাড়ি থেকে নেমে গিয়েছিল। বিস্ফোরণের পর তারা দিল্লি রেলওয়ে স্টেশনে যায়, সেখান থেকে কাশ্মীরের পুলওয়ামা যাওয়ার উদ্দেশ্যে ট্রেন ধরে। তারপর তারা আজ 11 তারিখে জম্মু স্টেশনে পৌঁছলে ধরা পড়ে। গ্রেপ্তার হওয়া এই দুজনের ব্যাপারে বিশদ তথ্য এখনো পাইনি, কারণ সরকার বা পুলিশ সংস্থা, গোয়েন্দা সংস্থাগুলো তারা এখনো এদের ব্যাপারে পুরোটা জানায়নি। তাদের নাম কি, বাংলাদেশের কোথায় তাদের বাড়ি, সেটা এখনো বলেনি। তবে এটা জানা গেছে তারা বাংলাদেশি এবং তারা আসামের মধ্য দিয়ে ভারতে আসে এবং পশ্চিমবাংলা এবং আসাম থেকে তারা চলে যায় ফরিদাবাদ। সেখানে এই বিস্ফোরণের পরিকল্পনার সঙ্গে তারা যুক্ত ছিল এবং গতকাল বিস্ফোরণের দিন 10ই নভেম্বর তারা ওই i-20 গাড়িতে, ড্রাইভার ছিল ওমর এবং তার সঙ্গে আরো দুজন, এই দুজন তারা চলে আসে দিল্লিতে। বাংলাদেশি সন্ত্রাসীদের দিল্লি বিস্ফোরণে জড়িত থাকার ঘটনায় বাংলাদেশ সরকার আগেই বলেছি ভয়ে কাঁপতে শুরু করেছে। আর এই জন্যেই যে মে মাসে পুলওয়ামার ঘটনায়, এই গত মে মাসে পাকিস্তানের যা হয়েছিল সেই একই ভবিষ্যৎ বা ভবিতব্য যেটাই বলেন সেটাও আসছে বাংলাদেশে এই ভয়ে। এবং যা খবর পাচ্ছি দিল্লি থেকে,
খুব শীঘ্রই বড় কিছু ব্যবস্থা ইউনূস সরকারের বিরুদ্ধে নেবে ভারত। এমন ব্যবস্থা যে তাতে ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা বুঝতে পারবেন যে ভারতের শক্তি কোথায় আর তাদের শক্তি কোথায়। তাদের শক্তি ওই ফেসবুকে কিংবা ওই বই ছাপিয়ে পাকিস্তানকে দিয়ে শক্তি প্রদর্শন হয় না। যে বেশি মানে বকে, যে বার্কিং ডগ ডাজ নট বাইট, তাই না? যে কুকুর বেশি চিৎকার করে সে কামড়ায় না। এখানে মানে তাকে তুললেই, হাত তুললেই সে পালায়। এটাই হবে ইউনূসের জন্য। এখনকার মতো এখানেই রাখছি। ভালো থাকবেন, ধন্যবাদ। রূপান্তরের সত্যের এই পর্বটি 500তম পর্ব। গত বছরের অক্টোবরে শুরু করে প্রায় 13 মাসের একটু বেশি এই যে এত দূর এসেছি, এর জন্য পুরোটা কৃতিত্বই আপনাদের, যারা আমার এই অনুষ্ঠানটি দেখেন। বর্তমানে অনেক ইউটিউব চ্যানেল, আপনাদের অনেক ব্যস্ততা, তারপরেও যে সময় বের করে রূপান্তরের সত্যের বিভিন্ন পর্ব আপনারা দেখেন, সেজন্য আমি কৃতজ্ঞ। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। চ্যানেলটা যখন শুরু করেছিলাম তখন বেশ ভিডিও ক্যামেরা, স্টুডিও লাইটের অনেক অ্যারেঞ্জমেন্ট নিয়ে বসেছিলাম, সাউন্ড সিস্টেম। কিন্তু পরে দেখলাম যে এগুলো একা এত কিছু হ্যান্ডেল করা সম্ভব না। ক্যামেরার কে ফোকাস করবে, পরে এডিটিংটা কে করবে। তো আলটিমেটলি সেই মোবাইল এবং একটা মিনি স্টুডিও সেটের মতো করে শুরু করলাম। শুরুতে আমাকে এডিটিং এ হেল্প করতো আমার বাচ্চা পার্থিব আর পূর্ণতা, কিন্তু আমি অনেক সময় রাত্রে এপিসোড করতাম, দেখা গেল যে ওদের ঘুমোতে ঘুমোতে 12টা বেজে যাচ্ছে। তো আলটিমেটলি আমি নিজেই কাজ চালাবার মতো শিখে নিয়েছি। এন্ড নাও এখন চলছে, হয়তো টেকনোলজিক্যালি খুব ভালো না, বাট স্টিল কাজগুলো চলছে। তো আজকে 500তম পর্ব। আমি ভাবছিলাম যে এই পর্বটিতে স্পেশাল কি করা যায়। তো আমার ভাবনার বেশি দূর ভাবতে হয়নি, অটোমেটিক কিছু ঘটনা ঘটে গেছে, যেটা আসলে এই 500তম পর্বের স্পেশাল কিছু একটা হবার মতোই। গতকাল আপনারা ইতিমধ্যেই জানেন যে যমুনায় সেনা প্রধান জেনারেল ওয়াকার খান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছে। সেই থেকে রাতভর একটা আলোচনা ছিল যে তাদের মধ্যে কি কথা হয়েছে। আমাকেও কয়েকজন নক করেছেন, আমি চেষ্টা করেছি আমার সূত্রে জানার। ডেফিনেটলি আগামীকাল 13ই নভেম্বর আওয়ামী লীগ লকডাউন ডেকেছে এবং সেই লকডাউন নিয়ে দেশে বিদেশে ব্যাপক আলোচনা হচ্ছে। সুতরাং দুজনের আলোচনার মধ্যে সেই লকডাউন নিয়েও কথা হয়েছে। আপনারা জানেন সেনাবাহিনী অলরেডি 50% উইথড্র করেছে, বাকি 50% রাখার জন্য নানা রকমের চেষ্টা চলছে এবং তারা এখন পর্যন্ত আছে। তো কালকের পরিস্থিতি কিভাবে সামলাবে, বিজিবি কোথায় কোথায় মোতায়েন করবে, এসব বিষয়ে আলোচনা হয়েছে। তবে গুরুত্বপূর্ণ যে আলোচনাটি হয়েছে, কথা প্রসঙ্গে জেনারেল ওয়াকার খান ডক্টর ইউনূসকে বলেছেন, স্যার, বর্তমানে দেশের যে অবস্থা এবং আন্তর্জাতিক যে পরিস্থিতি, তাতে বোধহয় আপনার চলে যাওয়াই মঙ্গল। আর বাংলাদেশ এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে, তাতে যে কোনো সময় সামরিক আক্রমণের শিকার হতে পারে। প্লাস যাদের নেপথ্য পৃষ্ঠপোষকতায় এই গত বছরের জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানটি হয়েছিল, তারাও সেই ডিপ স্টেট তাদের পলিসি বদলেছে। সো সামগ্রিক বিবেচনায় জেনারেল ওয়াকারের মনে হয়েছে যে ডক্টর ইউনূসের চলে যাওয়াটাই এখন সবচেয়ে ভালো। আপনারা যারা আমার অনুষ্ঠানটি নিয়মিত দেখেন তারা জানেন যে কদিন আগে একজন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা, যে জেনারেলরা, লেফটেন্যান্ট জেনারেল এবং জেনারেল ওয়াকারদের যে ভার্চুয়াল মিটিং হয়েছিল, সেই মিটিং এ তারা কিছু কথা বলেছিল। যেমন আর্মি কোনো বিতর্কিত নির্বাচনের অংশ হতে চায় না, আর্মি চায় একটা ইনক্লুসিভ নির্বাচন, এরকম কিছু আলোচনা হয়েছিল। এবং সেই ভার্চুয়াল আলোচনার ভিডিওটা জেনারেল ওয়াকার সেই উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাকে দিয়ে যমুনায় ডক্টর ইউনূসের কাছে পাঠিয়েছিলেন। এই যে ভিডিওটা পাঠিয়েছেন, এটি জানার পরে অন্যান্য উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তারা খুব ক্ষোভ প্রকাশ করেছে যে কেন তারা জেনারেলের সাথে কথা বলেছে, কেন জেনারেল ওয়াকার সেই ভিডিও ডক্টর ইউনূসের কাছে দিলেন।
আমার যেটা মনে হয় যে জেনারেল ওয়াকার, যেহেতু তার অনেকগুলো মুখ, তাকে চেনা খুব কঠিন, এবং যেহেতু তার অন্তরে জামাত, সে ডক্টর ইউনূসের কাছে ওই ভিডিও দিয়ে বলেছে যে, মানে বোঝাতে চেয়েছে যে আমি কি করব, এটা সবার ধারণা। সো হি ইজ প্লেইং অল অ্যারাউন্ড। তো এটা তিনি বলেছেন। ডক্টর ইউনূস এই কোনো কমেন্ট করেনি, এটা শুনেছেন, কিন্তু তিনি বলেননি যে হ্যাঁ যাওয়া উচিত বা অনুচিত। কিন্তু আমার এই প্রসঙ্গে আমার কিছু ব্যক্তিগত অবজারভেশন আছে। ডক্টর ইউনূস একজন প্রচন্ড ক্ষমতা লোভী লোক। তিনি কোনো একটা পদে বসলে সেটা আর ছাড়তে চান না। এই যে গ্রামীণ ব্যাংকের তিনি যে এমডি ছিলেন, বয়স, রিটায়ারমেন্টের বয়স ছাড়িয়ে আরো অনেক পরেও তিনি কিন্তু এই পদ থেকে সরতে চাননি। সরকার তাকে সরিয়ে দিয়েছে, তার বিরুদ্ধে তিনি আইনি লড়াই করেছেন এবং সর্বোচ্চ পর্যায় পর্যন্ত। পরে আইনি ভাবে হেরে তিনি এই পদটি ছেড়েছেন। সুতরাং তার মতো একজন লোভী লোক এবং প্রচন্ড গোয়ার, কারো কথা শোনে না, প্রচন্ড প্রতিহিংসা পরায়ণ একজন মানুষ, এবং তিনি যে কারো কথা শুনে এই চিফ অ্যাডভাইজারের মতো একটা লাভজনক পদ ছেড়ে চলে যাবেন, এটা মনে হয় না কেউ বিশ্বাস করে। এর আগে তিনি আওয়ামী লীগের 15 বছর 6 মাস 8 দিনে অর্থনৈতিকভাবে যতটা ক্ষতির সম্মুখীন হয়েছেন, এই জরিমানা টানা দেওয়া, তিনি নাকি প্রত্যেকটা টাকা সুদে আসলে সরকারি কোষাগার থেকে আদায় করে নিয়েছেন, এবং এর সব ডকুমেন্ট গভর্নমেন্টের কাছে আছে। তিনি কারো কথা শোনেন না। তিনি, তার কারণে অনেক আন্তর্জাতিক মিত্র শত্রুতে পরিণত হয়েছে। তিনি যেটা বোঝেন তার বাইরে কোনো কিছুতেই তিনি কান দেন না। এমনকি উপদেষ্টাদের সাথেও তার নানান বিষয়ে মত পার্থক্য দেখা গেছে। এই যে আমরা বলছি যে আলী রিয়াজ পালিয়ে গেছেন, কিন্তু শুনলাম যে ডক্টর আলী রিয়াজ নাকি ইউনূসের উপরে অভিমান করে চলে গেছেন। সো হি ইজ এ ম্যান লাইক দ্যাট। সে প্রচন্ড স্বার্থপর। তো এই লোকটাকে কিভাবে ক্ষমতার থেকে সরাবেন? এই যে আওয়ামী লীগকে যে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের, এটা একক ডক্টর ইউনূসের সিদ্ধান্ত হয়েছে। উপদেষ্টা পরিষদ কিন্তু ডিবেট করেছে অনেকে যে না, এই সিদ্ধান্তটা ভালো হচ্ছে না, বাট হি ডিডন্ট লিসেন টু এনিওয়ান। এবং এনসিপি, জামাত, শিবির এদের দিয়ে রাজপথে একটা নাটক সাজিয়ে তিনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করিয়াছেন। তো এখন এরকম একটা গোয়ার গোবিন্দকে সরানোর কি উপায় থাকতে পারে যদি স্বেচ্ছায় পদত্যাগ না করে? আবার তিনি যে আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে সসম্মানে চলে যাবেন, সেই সম্ভাবনাও কিন্তু খুব ক্ষীণ, প্রায় শূন্যের কোঠায়। কারণ ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে এই গণভোট, জুলাই সনদ, এইসব নিয়ে তিনি এমন পরিকল্পিতভাবে কিছু জটিলতার সৃষ্টি করছেন যাতে সঠিক সময়ে নির্বাচনটা না হয়। আগামী 20শে নভেম্বর আমাদের হাইকোর্টের অ্যাপিল ডিভিশন একটা অবজারভেশন দেবেন কেয়ারটেকারের ব্যাপারে, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের ব্যাপারে। সেইটা যদি দেয় এবং সেইটা যদি এবারেই ইমপ্লিমেন্ট করে, তাহলে হয়তো ডক্টর ইউনূস সরে যাবে এবং দেশের জন্য মঙ্গল হবে। সেটা নিয়ে আমি আলাদা একটা এপিসোডে কথা বলবো। কিন্তু সেটা যদি না হয়, তাহলে ডক্টর ইউনূসকে সরাবেন কি করে? আমি তো অস্ত্রের মুখে তাকে সরানো ছাড়া কোনো বিকল্প দেখছি না। এবং বাংলাদেশে এর আগে অন্তত 3 জন রাষ্ট্রপতিকে অস্ত্রের মুখে সরানো হয়েছে। 1975 সালের 3রা নভেম্বর যখন খালেদ মোশাররফরা বিপ্লব করলেন, তখন কিন্তু মুস্তাককে অস্ত্রের মুখে ক্ষমতা থেকে সরানো হয়েছে। আবার পরবর্তীতে এই 1975 সালের 6ই নভেম্বর বিচারপতি সায়েম রাষ্ট্রপতির দায়িত্ব নেন, এবং 1977 সালের 21শে এপ্রিল পর্যন্ত বিচারপতি সায়েম রাষ্ট্রপতি ছিলেন। এবং সেই সময় একটা মিটিং এ বিচারপতি সায়েম বলেছিলেন, জিয়াউর রহমান তখন প্রধান সামরিক আইন প্রশাসক, তো বিচারপতি সায়েম বলেছিলেন যে আমাদের 6 মাসের মধ্যে নির্বাচন দেওয়া উচিত, একটা নির্বাচিত সরকার আসুক। সেই দিন রাত 2টোর সময় জিয়াউর রহমান বঙ্গভবনে গিয়ে বিচারপতি সায়েমকে বলেছিলেন যে ইউ লুক ভেরি টায়ার্ড, আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, আই থিঙ্ক ইউ শুড রিজাইন বলে পদত্যাগপত্রে সাইন নিয়েছিলেন। এরপরে 1982 সালের 24শে মার্চ সেই এরশাদ গিয়ে সেই সময়ের বিএনপির রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার তাকে অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করেছিলেন। সেই সময় বিচারপতি সাত্তার শুনেছি যে হি রিঅ্যাক্টেড সিরিয়াসলি, আবার তিনি নাকি সেন্সলেস হয়ে গিয়েছিলেন, এবং তিনি বলেছেন যে সংবিধানের কোন ধারায় আপনারা এটা করছেন। বাট এরশাদ অস্ত্রের মুখে তাকে সরিয়ে দিয়েছে।
তো এখন এমন একটা পরিস্থিতি চলে গেছে, এমন একটা পরিস্থিতির মুখোমুখি বাংলাদেশ, যে ডক্টর ইউনূস যদি স্বেচ্ছায় না যায় তাহলে হয়তো তাকে সরিয়ে দিতে হবে, কিন্তু তাকে গান পয়েন্টে সরাবে কে? এই যে জেনারেল ওয়াকার, তাকে তো এখন কেউ বিশ্বাস করে না। এমনকি এই যে তিনি মাঝে মধ্যে বলেন ইনক্লুসিভ নির্বাচন দিতে হবে, কোনো বিতর্কিত নির্বাচনে আমরা যাব না, এটা হলো এখন 90% আর্মি অফিসারের বক্তব্য। তিনি তাদের হয়ে এই কথাগুলো বলেন, কিন্তু তিনি কি আসলেই অন্তরে এই কথাটা বিশ্বাস করেন? জেনারেল ওয়াকারের ধ্যান জ্ঞান একটাই, সেটা হলো জামাতকে ক্ষমতা আনা। কিন্তু সে একটু বাটে পড়ছে, একদিকে তার বাহিনী তার পক্ষে নাই, আর একদিকে তিনি এতদিন যে বলতেন মার্কিন ডিপ স্টেট, মার্কিন ডিপ স্টেট, মার্কিন ডিপ স্টেট, এখন মার্কিন ডিপ স্টেটের পলিসিও বদলে গেছে। সুতরাং জেনারেল ওয়াকার যে সবার সাথে খেলছিল, ভারতের সাথে, ইউনূসের সাথে, বিএনপির সাথে, সবার সাথে খেলে তিনিও লেদায় ফেলছেন। সো জেনারেল ওয়াকারের যে খুব একটা ভালো সময় যাচ্ছে তা বলা যাচ্ছে না, কারণ সে সবার সাথে প্লে করতেছে। তো এই অবস্থায় এখন বাংলাদেশ যেখানে এসে দাঁড়িয়েছে, সেখানে ডক্টর ইউনূস হ্যাজ টু গো, তাকে যেতে হবে বাংলাদেশের বৃহত্তর মঙ্গলের জন্য, কিন্তু তার প্রস্থানটা কিভাবে হবে সেটাই এখন $1 মিলিয়ন প্রশ্ন।